একজন সৈনিক যে কিনা জানতে পারে 6 দিন পর সে মারা যাবে। এখন সে কি পারবে নিজের ভাগ্য পরিবর্তন করতে? সে কিভাবে নিজের ভবিষ্যৎ জানতে পারলো? জানতে হলে এক্সপ্লেনের শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। হ্যালো মুভি লাভার্স, কি ভাবছেন এতদিন পর কোথা থেকে আসলাম? বলছি আপনাদের এত এত ভালোবাসায় ফিরে না এসে আর যাবো কই। কাজের ব্যস্ততায় চ্যানেলে আমরা ভিডিও দিতে পারিনি। এখন থেকে আপনাদের জন্য নিয়ে আসবো অসাধারণ কিছু মুভির এক্সপ্লেন। তাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন। আর একটা লাইক করলে কিন্তু মন্দ হয় না। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর আপনার ভালোবাসা প্রকাশ করতে সুন্দর সুন্দর কমেন্ট করতে একটু ভুল করবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু দারুণ লাগে। চলুন শুরু করা যাক। আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লেন উইথ এমকে থেকে নিয়ে এসেছি ডাচ জ্যাকেট মুভির অসাধারণ একটা এক্সপ্লেন। মুভির শুরুতেই 1991 সালের যুদ্ধ দেখানো হয়। সেখানে এক সৈনিককে দেখা যায় যার নাম জ্যাক। একটা বাচ্চা ছেলেকে দেখে জ্যাক তার দিকে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা তার মাথায় গুলি করে দেয়। গুলিটা জ্যাকের মাথা ভেদ করে বেরিয়ে যায়। এরপর তাকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। ডাক্তাররা ধরেই নেয় সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর আশ্চর্যজনকভাবে জ্যাকের চোখের পাতা নড়তে শুরু করে। ডক্টর প্রচন্ড অবাক হয়। শুরু হয় ট্রিটমেন্ট। সে প্রাণে বেঁচে যায়। অবাক হচ্ছেন? এখনই অবাক হওয়ার কিছু নেই। গল্পের রহস্য তো মাত্র শুরু। জ্যাকের মনে হতে থাকে মাথায় গুলি লাগার পরও সে কিভাবে প্রাণে বেঁচে গেল। মৃত্যুর পর সে যেন বেঁচে ফিরেছে, এই জন্য তার নতুন জন্ম। তবে তার ব্রেন ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়। অতীতগুলো ভুলে যায়। বর্তমানের অনেক কিছুই সে মনে রাখতে পারে না। পরিণত হয় মানসিক রোগীতে। একটু সুস্থ হলেও হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় সে রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছে। একটা নষ্ট গাড়ির পাশে একটা বাচ্চা মেয়ে। মেয়েটির সাথে কথা বলে জ্যাক জানতে পারে তার নাম জেনি। পাশেই তার মা মাতাল অবস্থায় বসে আছে, তার নাম জিন। জ্যাক তাদেরকে সাহায্য করার জন্য গাড়িটা ঠিক করে দেয়। জিনের নেশার ঘোর কিছুটা কমলে সে জ্যাককে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু জ্যাকের বাচ্চা মেয়েটার জন্য খুবই খারাপ লাগছিল, তাই সে নিজের নাম পরিচয় লেখা একটা ট্যাগ জেনিকে দিয়ে সেখান থেকে চলে যায়। হাঁটতে থাকে নির্জন রাস্তা ধরে, যেখানে আশেপাশে কোনো গাড়িই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা গাড়ি আসে। অনেক অনুরোধ করে সে লিফট যায়। ভিতরে থাকা লোকটি তাকে পারমিশন দেয় এবং দুজনে মিলে যাত্রা শুরু করে। কিছু দূর যেতে একজন পুলিশ অফিসার তাদের গাড়ি দাঁড় করাতে বলে। এখান থেকে সিন পরিবর্তন হয় সোজা কোর্টে। শুরু হয় এক কঠিন রহস্য। জানা যায় যে অফিসার তাদের গাড়িটা দাঁড় করাতে বলেছিল তার খুন হয়েছে, আর সে খুনের দায়ী জ্যাককে কোর্টে আনা হয়েছে। কিন্তু এদিকে তো জ্যাক কিছুই মনে করতে পারছে না কি হচ্ছে তার সাথে। জানা যায় সেদিন অফিসারের লাশের পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তার পাশেই পড়েছিল সেই বন্দুক যেটা দিয়ে অফিসারকে খুন করা হয়েছে। তাই সকল তথ্য আর প্রমাণের ভিত্তিতে তাকেই খুনি বলে ধরে নেওয়া হয়। অজানা কোনো কারণে জ্যাক নিজেও অজ্ঞান হয়ে গেছে বলে সকলের ধারণা। জ্যাক তো মানসিকভাবে অসুস্থ, যে কারণে সে কিছুই মনে করতে পারছে না। সে সেখানে কিভাবে গেল তার তো কিছুই মনে পড়ছে না। তার শুধু মনে আছে সে তো জেনি আর তার মায়ের সাথে ছিল। সে বোঝানোর চেষ্টা করে সে অফিসারের খুন করেনি, কিন্তু এতে কোনো লাভ হয় না। তার অসুস্থতার কথা জানার পর আইন অনুযায়ী তাকে জেলে পাঠানো হয় না। তার উন্নত চিকিৎসা এবং শাস্তি স্বরূপ তাকে একটা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ডক্টর থমাসের অধীনে তার চিকিৎসা শুরু হয়। সে কিছুই বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। সে অসহায়ের মতো সবকিছু মেনে নিতে বাধ্য হয়। যে অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারে না। এভাবেই কেটে যায় কিছুদিন। হঠাৎ করে একদিন রাতের বেলায় হাসপাতালের দুইজন কর্মচারী তাড়াহুড়ো করে জ্যাকের রুমে ঢোকে এবং জ্যাকের হাত পা বাঁধতে শুরু করে। জ্যাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। তার গায়ে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এবং অর্ধ অজ্ঞান অবস্থায় মর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে লাশ রাখা হয়। এরপর জ্যাককে অদ্ভুত একটা বস্তা জাতীয় জ্যাকেট পরানো হয়। তার হাত পা মুখ সম্পূর্ণরূপে বেঁধে জীবিত অবস্থায় কেন জানি তাকে মৃতদেহ রাখা ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। জ্যাক প্রচন্ড রকমের ছটফট করছে। দেখা যায় এই সবকিছু ডক্টর থমাসের নির্দেশে হচ্ছে। জ্যাক ভিতরে প্রচন্ড রকমের ভয় পায়, চিৎকার করতে থাকে, কিন্তু তার কথা শোনার মতো এখানে তো কেউই নেই। তাকে ওই অবস্থায় রেখে সেখান থেকে সবাই চলে যায়। এরপর ঘটতে থাকে অদ্ভুত রকমের কিছু ঘটনা। অতীতে তার সাথে যা ঘটেছিল এলোমেলো ভাবে তার চোখের সামনে ভাসতে থাকে। এতদিন যা সে ভুলে গেছিল আজ হঠাৎ এই ড্রয়ারের মধ্যে ভয়ঙ্কর ভাবে তার চোখের সামনে ভাসছে। তবে কোনো কিছু পরিষ্কার না। চোখের পলকের সাথে সাথে অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। তবে এটা মোটেও স্বাভাবিক প্রক্রিয়া ছিল না। তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন বিদ্যুতের শক লাগছে। তার দু চোখে রক্ত ছেয়ে গেল। এভাবে কতক্ষণ কেটে গেছে তা জানে না জ্যাক। এরপর তাকে সেখান থেকে বের করা হয়। খানিকটা অসুস্থ হয়ে গেছে, তবে জ্ঞান হারায়নি সে। কেটে যায় কিছুদিন। একদিন হঠাৎ জ্যাককে আবারও সেই মর্গে নিয়ে যাওয়া হয় একই রকম ভাবে। তবে এবার জ্যাককে যখন জ্যাকেট পরাতে যায়, জ্যাক জ্যাকেটটা কেড়ে নিয়ে ডক্টর
থমাসকে সজোরে আঘাত করে। সাথে সাথে সেখানে থাকা লোকগুলো তাকে ধরে ফেলে এবং থমাস নিজেকে সামলে নিয়ে সবাই মিলে তাকে প্রচন্ড মারধর করতে থাকে এবং তার হাত পা বেঁধে আবারও সেই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর অন্য একটা ডাক্তারকে দেখা যায়, সে থমাসকে জিজ্ঞেস করছে জ্যাকের সাথে তারা এমন অত্যাচার কেন করছে। থমাস জানায় সে একটা বিশেষ রকমের ট্রিটমেন্ট করছে, এতে জ্যাক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং তাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে এর কাজ যেন ভালোভাবে হয় সেজন্য তাকে ড্রয়ারে রাখা হচ্ছে। এদিকে দেখা যায় জ্যাককে সেদিন সারা রাত এভাবে ড্রয়ারে রাখা হয়। আগের মতোই পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, এবার একটু ব্যতিক্রম ভাবে। সে অনুভব করে তার শরীরটা এখানে আছে কিন্তু আত্মাটা পৌঁছে গেছে অন্য কোনো জায়গায়। তাকে একটা রেস্টুরেন্টের বাইরে দেখা যায়, যেখানকার মানুষগুলাকে সে চিনতে পারছে না, সবই যেন অচেনা। অবাক হয়ে সে চারিদিক দেখতে থাকে, বোঝার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। এরই মধ্যে রেস্টুরেন্টের ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে এবং গাড়িতে ওঠার সময় সে জ্যাককে জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে দাঁড়িয়ে কেন? আপনি তো আজ কোনো ট্যাক্সিও পাবেন না, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। কি উত্তর দেবে জ্যাক তো বুঝতেই পারছে না, তাই মেয়েটি নিজের সাথে জ্যাককে নিজের বাড়িতে নিয়ে আসে। মেয়েটার সাথে কথা বলে জ্যাক জানতে পারে সে বাসায় একাই থাকে আর প্রচন্ড একাকিত্বে ভুগছে। জ্যাকের সাথে কথা বলার সময় মেয়েটা প্রচন্ড ড্রিঙ্কস করতে থাকে। তার মায়ের সিগারেটের আগুন থেকে তাদের ঘরে আগুন ধরে যায় আর এতেই তার মৃত্যু ঘটে। এরপরে মেয়েটা যায় গোসল করতে আর জ্যাক তার ফ্রিজ থেকে খাবার বের করে দুজনের জন্য খাবার রেডি করে। খাওয়া দাওয়ার পর মেয়েটি সেখানে ঘুমিয়ে যায়। তারপর জ্যাক ঘরটি ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ এক সময় একটা নেম প্লেট দেখে জ্যাক আটকে ওঠে। সে প্রচন্ড অবাক হয়, এতে তো তার নাম লেখা, এটা এখানে আসলো কিভাবে? এটা তো সে জেনেকে দিয়েছিল। এগুলো ভাবতে ভাবতে সে পাশে একটা অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামটা খুলে সে তো আরো অবাক হয়ে যায়, এ তো জেনি আর তার মায়ের ছবি। সে কিছুই ভাবতে পারছে না। সে ছুটে যায় মেয়েটির কাছে, তাড়াহুড়ো করে মেয়েটিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ব্যাকুল হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে ওই অ্যালবামে বাচ্চা মেয়ে আর তার মায়ের ছবি, সে কে? তুমি কি তাদের চেনো? এবার মেয়েটি যা উত্তর দেয় তার জন্য জ্যাক মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটি তাকে জানায় এটা তার ছেলেবেলায় তার মায়ের সাথে তোলা একটা ছবি। এ কথা শুনে জ্যাক তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, মেয়েটি কি বলছে। তবুও সে আবার প্রশ্ন করে, এই নেম প্লেট গুলো তুমি কোথায় পেলে? মেয়েটি স্বাভাবিকভাবেই সেদিনের সে ঘটনাটা জ্যাককে বলে, কিন্তু জ্যাক তো প্রচন্ড ঘাবড়ে যায়। কোনোভাবেই তো কিছুই মেলানো যাচ্ছে না। এই তো কিছুদিন আগের কথা, রাস্তায় দেখা হয়েছে জেনির সাথে, আর এখন মেয়েটা কিনা বলছে সেই জেনি। এটা কিভাবে হতে পারে? জ্যাক অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে চিৎকার করে জিজ্ঞেস করে এটা কত সাল? জেনি তো কিছুই বুঝতে পারছে না। তবুও সে জানায় এটা 2007 সাল। এবার তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি হচ্ছে তার সাথে? এই তো সেদিনের ঘটনা, খুনের দায়ে তার শাস্তি হলো। কিছুক্ষণ আগেই তো সে 1992 সালে ছিল, তাকে ডয়ারে ঢোকানো হলো। কয়েক মুহূর্তেই কিভাবে এতগুলো বছর পার হয়ে যেতে পারে? তার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। সে কিছুই বুঝতে পারছে না। সে এবার কোনোভাবে নিজেকে সামলে নিয়ে জেনিকে বোঝানোর চেষ্টা করে, আমি জ্যাক, ওই নেম প্লেটটা আমার, আমি জেনিকে দিয়েছিলাম। কিন্তু জেনি এবার প্রচন্ড রেগে যায়। সে জানায় 1993 সালে 1 জানুয়ারি জ্যাক মারা গেছে। আপনি হয়তো তার নাম নিয়ে আমাকে ঠকানোর চেষ্টা করছেন। জেনি প্রচন্ড রেগে যায়, তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু জ্যাক বারবার বোঝানোর চেষ্টা করে। তবে এতে বিশেষ কোনো লাভ হয় না। তাই কোনো উপায় না পেয়ে সে জেনির বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসেও সে এগুলো নিয়ে ভাবছিল, কিন্তু এদিকে দেখা যায় অন্য ঘটনা। হাসপাতালের ড্রয়ার থেকে জ্যাককে বের করা হচ্ছে। সে ফিরে আসে বর্তমানে। কনফিউজ হচ্ছেন? সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এই মর্গের ড্রয়ার আর পুরো সেটআপটাই জ্যাকের জন্য একটা টাইম মেশিনের মতো কাজ করছে, যার সাহায্যে সে 2007 সালে পৌঁছে গেছিল। হাসপাতালে আসার আগে সে জেনির সাথে ভালো কিছু সময় কাটিয়েছিল। হতে পারে সে এই কারণেই জেনির কাছে পৌঁছে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। চলুন এবার গল্পে ফেরা যাক। এরপর অন্য একজন ডাক্তার আসে। ইনি ডক্টর বেদ জ্যাকের চেক আপ করতে এসেছে। সে লক্ষ্য করে জ্যাকের শরীরে অদ্ভুত রকমের কালশিটে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে তাকে মারধর করা হয়েছে। নানা জায়গায় রক্ত জমে গেছে। তার কোনো ধারণাই নেই জ্যাকের সাথে কি হচ্ছে। সে একদিন ডক্টর থমাসকে জিজ্ঞেস করে সে জ্যাকের সাথে কোনো অন্যায় করছে না তো। থমাস একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তার কোনো প্রশ্নের সোজাসুজি উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে যায়। বেদ কিছুটা সন্দেহ করে, তবুও সিনিয়র ডক্টর হওয়ার কারণে সে আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যায় একদিন জ্যাক সুযোগ বুঝে হসপিটাল থেকে পালানোর চেষ্টা করছে। ডক্টর বেদ এটা বুঝতে পারে। তাকে কোনো রকম বাধা না দিয়ে আস্তে আস্তে তার পিছু নেয়। কিছু দূর যেতেই জ্যাক লক্ষ্য করে ডক্টর বেদ তার পিছু নিয়ে। সে নিজেও বুঝতে পারে এখান থেকে বেরোনো সম্ভব না। বেদ তার কাছে এসে বলে তুমি এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এর থেকে ভালো তুমি আমাকে সবটা বলো, আমি তোমার সাহায্য করব। ডক্টর থমাস কি তোমার সাথে খারাপ কিছু করছে? জ্যাক সুযোগ থাকার পরও বেদকে কিছুই বলে না, বরং সে জানায়
থমাস তার সাথে কোনো খারাপ কিছু করছে না, সে তার ভালো যত্ন নেয়, ভালোভাবে ট্রিটমেন্ট করছে। আমার মনে হয় আমি যেন একটা অন্য মানুষ, অন্য একটা পৃথিবীতে আছি। এরপর তারা দুজনে কথা বলতে বলতে আবারও হাসপাতালে ফিরে আসে। এরপর দেখা যায় যে খাবার খেতে বসেছে অন্য একটা রোগীর সাথে, সে এই বিষয় নিয়ে কথা বলছে। জ্যাক এটাও জানায় সে 4 দিন পর মারা যাবে, কিন্তু সে কিভাবে মারা যাবে এটা সে জানে না। রোগীটা তাকে জানায় তাকেও নাকি ওই ডয়ারে ঢুকানো হয়, সেও ভবিষ্যৎ দেখতে পায়, তবে কিছুদিন ধরে তাকে সেখানে নেওয়া হচ্ছে না। এবার তারা দুজনে প্ল্যান করে যেভাবে হোক কোনো বিপদ হওয়ার আগে ভবিষ্যৎ দেখতে সেই ডয়ারে যেতে হবে। এই জন্য তারা অন্য রোগীদের মধ্যে গন্ডগোল পাতিয়ে দেয়। এই জন্য শাস্তি স্বরূপ জ্যাককে আবারও ঢোকানো হয় সেই ডয়ারে। জ্যাক এবার অতীত দেখতে পাচ্ছে পরিষ্কার। সেদিন যে অফিসারের মার্ডারের জন্য তার শাস্তি হয়েছিল, অফিসার তার সামনে দাঁড়িয়ে সে পরিষ্কার দেখতে পাচ্ছে অফিসার ছেলেটাকে বাইরে বেরোতে বলছে। সে বেরিয়ে আসতে থাকে, আর কোনো কিছু বুঝে ওঠার আগে সে পুলিশের উপর গুলি চালিয়ে দেয়। অফিসার মাটিতে লুটিয়ে পড়ে। সে গুলি করলে গুলিটা জ্যাকের গায়ে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ছেলেটি আরো কিছু গুলি করে লোকটাকে মেরেই ফেলে। এরপরে বন্দুকটা পরিষ্কার করে সে জ্যাকের পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এবার বোঝা যায় সেদিন কি হয়েছিল। জ্যাক আবারও ভবিষ্যতে জেনির কাছে পৌঁছে যায়, আর এবার কোনোভাবে জেনি তার উপর বিশ্বাস করে। তাই তারা দুজনে মিলেই খুঁজতে থাকে আসলে জ্যাকের সাথে কি হয়েছিল। নানা রকম তথ্য জোগাড় করে জানা যায় ডক্টর থমাস সেই সময় ট্রিটমেন্টের নামে রোগীদের উপর নানাভাবে বেআইনি অত্যাচার করত। তবে সবকিছু জানাজানি হওয়ার পর থমাস জানায় সে নাকি রোগীদের জন্য নিরাপদ একটা জায়গা তৈরি করছে, যা হবে মায়ের গর্ভের মতো, যেখানে রোগীরা নিরাপদে শান্তিতে থাকতে পারবে। এরপর আরো খোঁজ নিতে জ্যাক আর জেনি হাসপাতালে যায়, যেখানে গিয়ে জানতে পারে থমাস এখন আর এখানে কাজ করে না, তবে ডক্টর বেথ এখনো সেখানেই আছে। তারা দুজন এবার ডক্টর বেথের সাথে দেখা করে, তবে তার কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। সে শুধু জানায় জ্যাক মারা যাওয়ার আগে কোনো একটা বিষয় নিয়ে তার বড় একটা সাহায্য করে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর তাদের কথাবার্তায় অন্যরকম কিছু আভাস পাওয়া যায়। তারা দুজনেই দুজনের উপর দুর্বল হয়ে গেছে আর কি। তাকে স্যালাইন দেওয়া হয়, রোমান্টিক কিছু মুহূর্ত কাটায় আর কি। এরপর সে জেনিকে জানায় তার হাতে আর বেশি সময় নেই, তাদের আর কোনোদিন দেখা হবে কিনা জানে না সে। তবে জেনি তাকে বলে যেভাবেই হোক তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। এরপরে দৃশ্য আবার পরিবর্তন হয় 1992 সালে। সে ডক্টর বেথকে জানায় মর্গের ওই ডয়ারে যে ঢুকে সে টাইম ট্রাভেল করতে পারে, কিন্তু ডক্টর বেথ কিছুতেই বিশ্বাস করে না। সে মনে করে ডয়ারে এতক্ষণ বন্দি থাকার কারণে জ্যাক এগুলো কল্পনা করছে, কিন্তু জ্যাক বলে আমি সত্যি বলছি, কোনো কল্পনা নয়। এবার সে বলে আচ্ছা আমার কথা বিশ্বাস করতে হবে না, বাবেকের কথা মনে আছে তো আপনার? বাবেক হচ্ছে ডক্টর বেদের বন্ধুর ছেলে। ছেলেটা কোনো কথা বলতে পারে না, অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক না। এখন বেদ তো অবাক, এ কথা সে জানলো কিভাবে? বেদ তো গোপনে বাবেকে ট্রিটমেন্ট করছে, যার কথা কেউ জানে না। তবে জ্যাক জানলো কিভাবে? তবুও জ্যাকের উপর বিশ্বাস করতে পারছে না। সাধারণ একটা ডয়ার কিভাবে টাইম মেশিনের মতো কাজ করতে পারে? রাতে আবারও জ্যাককে ডয়ারে ঢোকানো হয়। সে আবারও জেনির কাছে পৌঁছায়। জেনি তাকে জানায় বাবেকে সমস্যাটার জন্য তাকে শক ট্রিটমেন্ট দিতে হবে, খুব অল্প মাত্রায়। তাকে ইলেকট্রিক শকটা দিলে বাচ্চাটি ভালো হয়ে যাবে। এরপর তারা দুজনে ডক্টর থমাসের ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে থমাসের সাথে দেখা করে, জিজ্ঞেস করে জ্যাকের মৃত্যুর রহস্য কি, সে কি জ্যাককে খুন করেছে? থমাস বলে আমি সত্যিই কিছু জানি না সে কিভাবে মারা গেছে, তবে মারা যাওয়ার আগে আমাকে কিছু পেশেন্টের নাম বলে গেছে। এটা শুনে জ্যাক বলে তুমি খুব বোকা থমাস, আমি এখনো তোমার সেই ডয়ারের মধ্যে আছি যেখানে তুমি আমাকে আটকে রাখতে। আমি সেই জ্যাক, এখানেই আমি তোমার মুখ থেকে পেশেন্টের নাম শুনলাম আর ফিরে গিয়ে তোমাকে তাদের কথাই বলবো। এখন 2007 সাল, তুমি আমাকে এখন যা যা বলছো আমি 1992 সালে গিয়ে এগুলাই তোমাকে বলবো। তুমি নিজেই নিজের পতনের কারণ হবে। এরপরে দেখা যায় জ্যাককে ডয়ার থেকে বের করা হচ্ছে। সে বর্তমানে ফিরে আসে, যেমনটা বলেছিল 1992 সালে সে থমাসকে পেশেন্টের নাম বলে আর তাকে প্রচন্ড বকাবকি করতে থাকে। এতগুলো মানুষের মৃত্যু হবে, তুমি এই গিল্টি থেকে নিজেকে কোনোদিন মুক্ত করতে পারবে না। আসলে থমাস কিছু পেশেন্টের উপর বেআইনিভাবে এক্সপেরিমেন্ট করছে, ভুল এক্সপেরিমেন্টের কারণে তাদের মৃত্যু হবে। আর এই কথাগুলোই জ্যাক তাকে বলেছিল, আর তাদের মৃত্যুর জন্যই থমাসকে পরবর্তীতে বহিষ্কার করা হবে। আসলে জ্যাক নিজের মৃত্যুটা কোনোভাবে পরিবর্তন করতে যাচ্ছিল। এরপর বেদ আসে তার সাথে দেখা করতে এবং সে বাবেকে ট্রিটমেন্টের কথা তাকে বলে, তাকে শক থেরাপি দিতে বলে। জ্যাকের কথা মতো থেরাপি দিলে বাবেকও ট্রিটমেন্টে সাড়া দেয়। এবার বেদ প্রচন্ড খুশি হয় এবং বাধ্য হয় তার কথা বিশ্বাস করতে। সে বলে আমি জানি না তুমি কিভাবে এইসব কিছু জানতে পারলে, তবে আমি তোমার জন্যই আমার পেশেন্টদের সঠিক ট্রিটমেন্ট দিতে পারছি। জ্যাক এখনো কোনোভাবে নিজের মৃত্যুকে পরিবর্তন করতে চায়, জানতে চায় কিভাবে তার মৃত্যু হবে। তবে এর আগে সে জেনের জীবন পরিবর্তন করতে চায়। সে জেনির মা জিনের জন্য একটা চিঠি লেখে আর বেদকে অনুরোধ করে তাকে যেন সেখানে পৌঁছে দেয়, এবং বেদও তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে সেখানে নিয়ে যায়। এবার দেখা যায় ছোট্ট জেনিকে। জেনি তাকে দেখে চিনতে পারে সেদিনের রাস্তার ঘটনা
তার মনে আছে। এরপর জ্যাক জিনের সাথে দেখা করে। সে বলে, তুমি আমার কথা কিছুই বুঝতে পারবে না, তবে এই চিঠিতে যা লেখা আছে এটাকে তুমি বিশ্বাস করো, তোমার মেয়ের ভবিষ্যতের জন্য এটা খুবই জরুরি। এইসব বলে সে সেখান থেকে চলে যায়, বিদায় নেয় জেনির কাছ থেকেও। এদিকে জিন চিঠি পড়তে বসে। যতই হোক মেয়ের ভবিষ্যৎ বলে কথা। চিঠিতে লেখা ছিল, আমি জ্যাক, তোমার এই নেশার কারণে খুব শীঘ্রই তোমার মৃত্যু হবে, যার পর জেনিকে দেখার জন্য আর কেউই থাকবে না। জেনির লেখাপড়া শেষ করতে পারবে না, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেও তোমার মতো ডিপ্রেশনে থেকে নেশা করতে শুরু করবে, ছোটখাটো একটা রেস্টুরেন্টে চাকরি করে নিজের খরচ বহন করবে, তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। জেনি, তুমি কি এটাই চাও? এখনো সময় আছে, তুমি নিজেকে শুধরে নাও। আমি জানি তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো না। আগামীকাল মানসিক হাসপাতালে আমার মৃত্যু হবে, খোঁজ নিয়ে দেখো, হয়তো এতে তোমার বিশ্বাস করতে সহজ হবে। চিঠি পড়ে প্রথমে তো সে কিছু বুঝতে পারছে না, তবে এটা উপলব্ধি করতে পারে সে যা করছে ভুল করছে। সত্যি যদি সে মারা যায়, আসলেও তো জেনিকে দেখার জন্য কেউ থাকবে না। সে সিদ্ধান্ত নেয় আর নেশা করবে না, সে জেনির ভালো মতো টেক কেয়ার করবে। জেনিকে বুকে জড়িয়ে নেয়। এদিকে জ্যাকি আর বেথ হাসপাতালে ফিরে। বারবার টাইম ট্রাভেল করার জন্য তার শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে, সে অনেকটাই অসুস্থ। গাড়ি থেকে নামার সময় বরফের পা পিছলে সে মাটিতে পড়ে যায়, সাথে সাথেই তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। সে বুঝতে পারে এটাই সেই মুহূর্ত, এভাবেই তার মৃত্যু হয়েছিল। সে বেথকে বলে, যেভাবেই হোক আমাকে ডয়ারে পৌঁছে দাও, আমি জেনের সাথে দেখা করতে চাই। এরপর তাড়াহুড়ো করে তাকে হাসপাতালের ভিতরে নেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয় সেই ডয়ারে। ফলে সে টাইম ট্রাভেল করে আবারও জেনির কাছে পৌঁছায়। এখনো তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে জেনিকে দেখতে পায়। জেনের জীবন এখন পরিবর্তন হয়ে গেছে, সে এখন একজন নার্স। জ্যাকের মাথায় থেকে রক্ত পড়ায় সে জ্যাককে গাড়িতে উঠতে বলে। এরপর জেনির মোবাইলে একটা কল আসে, এটা জেনির মা জিন। যেহেতু জিন মারা যায়নি, তাই আর জেনিকে কষ্ট করে মানুষ হতে হয়নি। সে লেখাপড়া শেষ করে এখন একজন নার্স, ভালো একটা হাসপাতালে চাকরি করে জেনি। সে বুঝতে পারে তার সেই চিঠির জন্যই আজ জেনির জীবন সুন্দর হয়ে গেছে। সে প্রচন্ড খুশি হয়, নিজেকে বাঁচাতে না পারলেও সে জেনির জীবনটা পরিবর্তন করতে পেরেছে। এদিকে বর্তমানে 1 জানুয়ারি 1993, জ্যাক আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এদিকে 2007 সালে জেনের সাথে থাকা জ্যাকও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এরই সাথে সাথে মুভিটার সমাপ্তি ঘটে।